আয়না জামাকাপড় প্যাকিং করছে। আজকে বৃহস্পতিবার বিকেল। আজকে রাতে বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছে তারা। সে ভীষণ এক্সাইটেড। যদিও বা সমুদ্রের একদম ইচ্ছা ছিল না যাওয়ার। ও নাকি এ দুদিন বিছানায় পড়ে পড়ে ঘুমাতে যাচ্ছিল, কিন্তু আয়নার জোরাজোরিতে ওনার হ্যাঁ না হ্যাঁতে রূপান্তর হয়। আয়না কেন যেন খুব শখ করে একটা লাল জর্জেটের শাড়ি সঙ্গে নেয়। চা বাগানে কেউ শাড়ি পরে বলে মনে হয় না, কিন্তু তবুও সে সঙ্গে রাখে শাড়ি। অপেক্ষায় থাকে সমুদ্রের আসার। ও অফিস ছেড়ে একেবারে এ বাসায় আসবে। ফোন হাতে নিল। খানিক বাদে আয়নার রুমে টোকা পড়ে। আয়না বুঝলো বা এটা বাবা। বাবা এভাবে টোকা দেয় দরজায়। সে নিশ্চুপ থাকে। কয়েকবার নক করে বাবা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আয়না একবার তাকায় না বাবার দিকে। ফাহাদ সাহেব গলা খাকারি দিয়ে বলে, যার জন্য প্রস্তুতি নেওয়া শেষ, দেখতেই তো পারছ। ফাহাদ সাহেব হতাশ হয়ে মেয়ের দিকে তাকালো। আয়নার একটা বদ অভ্যাস আছে। সে রেগে গেলে বা কষ্ট হলে কখনোই গলার স্বর চড়াও করে চিৎকার দিতে পারে না। তার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই বাবার সঙ্গে এখন ঝগড়াঝাটি চিল্লাপাল্লা শুরু করে দিত, কিন্তু সে পারে না। মনের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে রাখে। এভাবে মনকে তার আর কতদিন চাপে রাখবে কে জানে। ফাহাদ সাহেব বললেন, সকালে নাস্তা খেতে ডাইনিং টেবিলে আসো না কেন? রুমে কেন খাচ্ছ? তোমাদের সঙ্গে এক বেলাই খাই, দুপুর আর রাত তো পেরিয়ে যায় কাজেই। আয়না কিছু বলে না, নিশ্চুপ থাকে। ফাহাদ সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রেখে বলল, বাইরে যাচ্ছ, টাকা সবসময় কাছে রাখবে, সাবধানে থাকবা। আয়না বলে ওঠে, টাকা লাগবে না, নিয়ে যাও তোমার টাকা। ফাহাদ সাহেব রাখলেন না। ছোট থেকে মেয়েদের এত আদরে যত্ন মানুষ করেছেন যে বকা দিলে নিজেরই খারাপ লাগে। তার উপর মেয়েটার বিয়ে হয়েছে, দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবে। এমন দিনে রাগারাগি করতে চান না আর। সে আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবার উপর রাগ করে কতদিন থাকবে মা? ক্ষুদ্র একটা জীবন। তোমরা রেগে থাকলে আমি তো থাকতে পারি না, কষ্ট হয় অনেক। বাবাকে মাফ করা যায় না? আয়না ওর মাথায় বাবার হাত সরিয়ে দিয়ে বলে, যাও তো বাবা এখান থেকে, ভালো লাগে না। তুমি কখনো ভাবো আমাকে নিয়ে? সব সময় ভাবি মা, তোমাদের জন্য ভাববো না তো কার জন্য ভাববো বলো? তুমি সবসময় তোমার দ্বিতীয় স্ত্রীর কথা ভাবো। ফাহাদ সাহেব কিছুটা থমকালেন, এরপর কিছু বললেন না। তিনি আসলে জানেন না কি করবে এমন পরিস্থিতিতে। আয়না কোনোভাবেই তার সঙ্গে স্বাভাবিক হচ্ছে না। অপরদিকে শায়লা চাচ্ছে এ বাসায় এসে থাকতে। ওর নাকি একা দম বন্ধ লাগে। ওর ঘর সংসার চাই। একদিকে মেয়ের রাগ জেদ, অন্যদিকে শায়লার প্রাপ্ত অধিকার। কিভাবে দুটো বিষয় একসঙ্গে সামলাবেন তিনি? সে ফোঁস করে দম ফেলেন। আয়নাকে জানাতেই পারলেন না শায়লা আসবে খুব দ্রুত এ বাসায়। সমুদ্র সন্ধ্যার পর আয়নার বাসায় আসে। সে আসতেই আয়না খুব সুন্দর করে হাসলো তাকে দেখে। এতক্ষণের জমে থাকা সব কষ্ট মুহূর্তের মধ্যে উবে যায়। সমুদ্র ফিরতি হাসি ফেরত দেয়। দুজনের মধ্যে এখন সবটা বেশ গোছালো। মনোমালিন্যের ছিটে ফোটাও নেই। অথচ দুদিন আগেই দুজন দুদিকের সড়কে পা মারাচ্ছিল। সমুদ্র এসেই আয়নার এক হাত ধরে টান মেরে বলল, কি ব্যাপার, রেডি হয়ে বসে আছো দেখছি। ও বুঝেছি হানিমুনে যাওয়ার জন্য তর্স হয়েছে না? এই হানিমুনে কে যাচ্ছে? তুমি আর আমি? মোটেও হানিমুনে যাচ্ছি না। বিয়ের পর ঘুরতে যাওয়াকে হানিমুন বলে, বুঝেছ? আয়না বলে ওঠে, না, এটা হানিমুন না। আপনার সব ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি। সো ইউ ক্যান সে ইটস বেস্ট মুন, বাট প্লিজ হানিমুন না। ফ্রেন্ড মুন, বাট প্লিজ হানিমুন না। সমুদ্র হতাশ চোখে তাকায়, এরপর বলে, চা দাও, চা খেয়ে মনের ব্যথা দূর করি। মনের ব্যথা মানে? যার বউ হানিমুনকে ফ্রেন্ড মুন বানায়, তাকে তো চা খেয়ে মনের দুঃখ ব্যথা সারাতে হবে। বুঝলে না, আমার লাভ ক্ষতি নাই, জীবনটাই ক্ষতির খাতা। আয়না ওকে একবার ভেঙচি কাটলো। রাত 8টার মধ্যেই সমুদ্র আয়নাকে নিয়ে বের হয়। ওর অস্ট্রেলিয়া থেকে কয়েকজন ফ্রেন্ড জুনিয়র এসেছে। যার বিয়েতে গিয়েছিল ওর সাথে স্কুল থেকে পরিচয় হলেও দুজন অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিল। ওভারঅল 10-12 জন ফ্রেন্ড তাদের স্পাউস নিয়ে একটা রিসোর্টে গেট টুগেদার আয়োজন করেছে। মেডিকেলের ফ্রেন্ড বাদেও আরও কয়েকজন আছে। কারা কারা আছে সমুদ্র খোঁজ নেয়নি, কিন্তু দেখা গেল ওর ফ্রেন্ডরা বিশাল আয়োজন করেছে। অস্ট্রেলিয়ায় এ সময় ভ্যাকেশন চলছে। ওদের ব্যাচের বাঙালি বেশ কজন এসেছে দেশে। সবাইকে নাকি জানানো হয়েছে। ধারণা করা যাচ্ছে 20 জন পার হয়ে যাবে। মিনি বাস নেওয়া হয়েছে। সমুদ্র আয়নাকে নিয়ে শেষের দিকে বাম পাশের রোতে বসে। আয়না জানালার ধারে সিটে বসে বলল,
সমুদ্র নিজে সবসময় জানালার ধারে বসে, ইনফ্যাক্ট ফ্লাই করার সময়ও উইন্ডো সিটে বসার ট্রাই করে। তবে আজ আর বসলো না, আয়নাকে সিট দিল। আয়নাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওকে আনন্দিত হতে দেখে সমুদ্রেরও ভালো লাগছিল। তার আগে ভাগে এসে পড়েছে। অনেক ফ্রেন্ডরা এখনও এসে পৌঁছায়নি। যারা আসছে সবার সঙ্গে কথাবার্তা বলছে। একটু পর নীলা আর ওর হাজবেন্ড আসলো। সমুদ্র আয়না দুজনে অবাক হলো। ওর আসার কথা ছিল না, হুট করে কেন আসলো? সমুদ্র জিজ্ঞেস করে, কিরে, তুই না বললি যাবি না? নীলা চোখ বন্ধ করে বলে, শক্ত করে বলে, তোর আনন্দ করবি আর বসে থাকবো আমি? এটা হয় না। তাছাড়া তোরে কল দিলাম, কল ধরিস না কেন? অ্যাটলিস্ট মেসেজ তো দেখবি। ফোনে চার্জ নাই। সমুদ্র নীলার ভাবমূর্তি দেখে মনে হলো ও অনেক গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সে আমলে নেয় না। আয়নার গা ঘেঁষে বসে পড়ে। খানিক বাদে বাস শ্রীমঙ্গলের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ গান বাজানো হলো। রাত বাড়লে যাত্রীদের ঘুমের ডিস্টার্ব যেন না হয়, সেজন্য গান বন্ধ করে দিয়ে লাইট নিভিয়ে দেওয়া হলো। লাইট নিভানোর সঙ্গে সঙ্গে সমুদ্রের দুষ্টুমি বাড়ে। সে সোজা একদম আয়নার কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের দিকে টেনে নেয় ওকে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না সিটের হ্যান্ডেল থাকার কারণে। বিরক্তির মুখে বলে ওঠে, বালের হ্যান্ডেল। আয়না ফিক করে হেসে ফেলে। এরপর বলে, ইদানিং আপনি অসভ্য ম্যাক্স প্রো হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। আগে কেমন ছিলাম? আগে শুধু অসভ্যই ছিলেন, যেটা তাও সামলানো যাচ্ছিল, কিন্তু এখন একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন। সমুদ্র ওর কানের কাছটার চুলের গোছা সরিয়ে দিয়ে নিজের মুখ ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, এক্সট্রিম লেভেলের রোমান্টিক হওয়ার আগেই আউট অফ কন্ট্রোল বলছো। এক্সট্রিম হলে তো বলবে কন্ট্রোল আউট অফ আর্থ। আয়না ক্ষণিক কেঁপে সরে যেতে চায়, কিন্তু সমুদ্র ওর কোমর আঁকড়ে ধরেছিল। ওকে সরতে দেখে সমুদ্রকে টেনে নিজের বুকের কাছে হেলিয়ে শুইয়ে দিয়ে বলে, মিসেস আয়না, সরে গেলে তো হবে না, এখন তো কাছে আসার গল্প চলছে। আয়না চুপ থেকে ওর বুকে কিল বসায়। এই যে বুকে খালি সুযোগ পাইলেই কিল বসাও, হৃদয়টা তো ভেঙে চুরে যায়। শ্রীমঙ্গল যখন পৌঁছে তারা তখন ভোর 4টা। অন্ধকারই তো আছে এখনো। বাস একদম রিসোর্টের সামনে এসে থেমেছে। আয়না তখন সমুদ্রের বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। একদম আরামের ঘুম। এমন আরামের ঘুম অনিদ্রায় ভোগা মানুষদের চোখ দিয়ে দেখেই শান্তি লাগে। ওর একদম তাকে ডাকতে মন চায় না। সে আর একটু শক্ত করে ওকে জড়িয়ে ধরে। ওর ফোলা ফোলা গালে হাত ছোঁয়ালো। এরপর কপালে চুমু দিতেই পেছন থেকে নীলা এসে সামনে দাঁড়িয়ে বলে, কারণ নজর না লাগুক। সমুদ্র খানিক লজ্জা পায় এভাবে বন্ধুর সামনে ধরা খাওয়ায়। সে স্মিত হাসে কেবল। রিসোর্টে যেতে হবে, কিন্তু আয়না ঘুমে। উপায় নেই বিধায় আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আয়না উঠো। রিসোর্টে যেতে হবে, কিন্তু আয়না ঘুমে। উপায় নেই বিধায় আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আয়না উঠো, দেখো পৌঁছে গেছি। আয়না চোখ পিট করে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের সামনে সমুদ্রের চেহারা ভেসে আসে। ও মুচকি হেসে তাকে শুভ সকাল বলে। সে মাত্র জাগ্রত হতেই নিজেকে সমুদ্রের বুকে দেখে। একদম বুকে গুটিসুটি মেরে কোলে শুয়ে থাকার মতো অবস্থায় আছে। ইতিমধ্যে বাস থেকে ওর সব ফ্রেন্ডরা স্পাউসদের নিয়ে বাস থেকে নামছে। এ দিকটা ক্রস করেই বেরিয়ে যাচ্ছে। যারা যাচ্ছে সবাই এই দৃশ্য দেখতে পাচ্ছে। এতগুলো মানুষের সামনে কোন আক্কেলে তাকে বুকে নিয়ে বসে থাকে? মানে এনার আর কোনো কাণ্ডজ্ঞান হবে না? সে উঠে বসেই সবার আগে বলল, এভাবে সবার সামনেই আপনি আমাকে কোলে নিয়ে বসেছিলেন? লজ্জা নাই কোনো? সমস্যা কোথায়? আমার বউকেই তো কোলে নিয়েছি, অন্যের বউকে নিলে সমস্যা ছিল। আয়না রুর কণ্ঠে বলে, আমি কি বাচ্চা নাকি যে কোলে নিয়ে থাকবেন? আর শখ কত অন্যের বউকে কোলে নিতে চান? আরেকবার এই কথা বললে মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। সমুদ্র চোখ টিপ মেরে বলল, বাচ্চা না, বাট বেবি গার্ল তো, তাই না? সেম বাট ডিফারেন্ট। হোটেল রুমে যাওয়ার পর সমুদ্র দেখল তাদের একটা হানিমুন প্যাকেজ দেওয়া হয়েছে। হানিমুন প্যাকেজে শুধু রুম স্পেশালি ডেকোরেশন করা থাকে। সে যেন একেই আকাশের চাঁদ হাতে পায়। এত খুশি হলো রুমে ঢুকে। আয়না কিছুটা অবাক নয়নে রুমের ডেকোরেশন দেখছে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো। জানালার ভিউ এত সুন্দর। বারান্দায় একটা ঝুলানো নেটের দোলনা টাইপ আছে, বেড টাইপের দোলনা।
একদম শুয়ে পড়া যাবে সেখানে। ও দৌড়ে গিয়ে বারান্দার দোলনার মতো জায়গায় শুয়ে পড়ে, হাত পা ছড়িয়ে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে থাকে। সমুদ্র ওর কাণ্ড দেখে হাসে। ফাহাদ সাহেব জানিয়েছে তার মেয়েরা খুব একটা বাইরের পরিবেশে যায়নি, স্কুল বাসায় এভাবেই দিন পার করেছে। এজন্য বুঝি মুক্ত প্রজাপতির মতো উড়াউড়ি করছে এখন। আয়না একদম ছোট বাচ্চাদের মতো দোলনায় গড়াগড়ি খাচ্ছে। সে বারান্দায় দাঁড়াতেই মুগ্ধ হলো। এত নির্মল বাতাস, তার উপর আয়নার খিলখিল হাসি। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর কি ভেবে একদম আয়নার পাশে গিয়ে বসে, সেও শুয়ে পড়ে। আয়না ভ্রু কুঁচকে বলে, আপনার ভারে মনে হচ্ছে রশি ছিঁড়ে পড়বে। কি, তুমি কি ইনডাইরেক্টলি ভারী বলছো আমাকে? আয়না মাথা নাড়ায়। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর উপর শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সমুদ্র নিজের মুখ ওর কাছে আনতেই আয়না দ্রুত ওর ঠোঁটে নিজের হাত রেখে কিছু করা থেকে আটকে রেখে বলল, মিস্টার হোসেন, এটা আপনার বেডরুম না। সমুদ্র ভ্রু কুঁচকে মুখ দিয়ে আম্মা শব্দ করে। আয়না দ্রুত হাত চড়িয়ে নেয়। সমুদ্র ঠোঁট ছাড়া পেতেই ও জবাব দিল, বেডরুমের চেয়েও আধম হলো হানিমুন কটেজ। সমুদ্র নিচু হতে ধরলে আয়না হাসতে হাসতে ওকে ধাক্কাতে লাগে। এরপর বলে ওঠে, চলেন নিচে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টই তো করতে দিচ্ছ না, খালি বাধা দাও। আয়না দ্রুত ওকে সরিয়ে দিয়ে কেটে পড়ে। ওনাকে ফেলে রেখেই সে নিচে চলে যায়। সমুদ্র 2 মিনিট টি গার্ডেন ভিউ সহ বারান্দায় শুয়ে আরাম করে। এরপর আস্তে ধীরে টি শার্ট চেঞ্জ করে একটা শার্ট আর ট্রাউজার গায়ে দিয়ে বের হয় সকালের নাস্তার জন্য। ব্রুফে ব্রেকফাস্ট, সবাই নিশ্চয়ই ফ্রেশ হয়ে নাস্তা করছে। সে নিচের ফ্লোরে এসে এদিকে ওদিকে তাকাতেই দেখল লম্বা এক টেবিলে তার বন্ধুরা বসে আছে। নীলা, আয়না ওর আছে। সে এদিকে এগিয়ে যেতে লাগে। কয়েক কদম আগাতেই চোখ সামনের দিকে পড়ে। ক্ষণেই পা অসাড় হয়ে আসে। স্তব্ধ হয়ে এক পলক থমকে যায়। কাকে দেখল সে মাত্র? চোখের ভুল না তো? চোখ আপনা আপনি বড় হয়ে আসে। ওর অভিব্যক্তি দেখে যে কেউ বলে দিতে পারে যে ওর ভেতর দিয়ে বড় সড়ো ঝড় বয়ে গেল। কেমন শূন্য কিন্তু গরম চোখে তাকিয়ে থাকে। চেয়ার সামনে থাকা সত্ত্বেও বসে না, ঠায় দাঁড়িয়ে থাকে, চোখের পলক ফেলে না। আয়না একবার তার দিকে তাকিয়ে বসতে বলে, তবুও বসে না সমুদ্র। গোল টেবিলের একদম আয়নার বিপরীতে বসে থাকা ব্যক্তি তার নারী কণ্ঠে রিন রিন সুর তোরে বলে, হাই, কেমন আছো সমু? সমুদ্র, অনেকদিন পর দেখা। সমুদ্র প্রতি উত্তরে নিশ্চুপ থাকে। পরের দিন খুব সুন্দর একটা সকাল প্রকৃতি উপহার দিল। একদম মেঘশূন্য, মেঘমুক্ত, স্বচ্ছ স্নিগ্ধ রোদময় আকাশ। এমন আবহাওয়া সকল ভ্রমণ পিয়াসুদের জন্য আশীর্বাদ। পর্দার ফাঁক গলে যখন সূর্যের আলো চোখে মুখে এসে লাগে, বরাবরই সমুদ্রের ঘুম ছুটে যায়। কাল রাতে দেরিতে ঘুমালেও খুব গভীর ঘুমিয়েছে। সে চোখ মেলে আশেপাশে তাকালো। আয়না এখনও তার বুকে মাথা রেখে নিশ্চিতে ঘুমাচ্ছে। ওর নিষ্পাপ কোমল মুখখানা দর্শন মাত্র সমুদ্রের মুখে খেলে, মুখে হাসি ফোটে। ও খানিক সময় নিয়ে এলোমেলো চুল নিয়ে খেলে। গতকালের হ্যাং ওভার কেটে গেছে, তবে এখন এই মুহূর্তে টায়ার্ড লাগছে খুব। মস্তিষ্কের কোথাও সূক্ষ্ম একটা ক্লান্তি বোধ আছে। লেবুর পানি খেলে ভালো লাগতো বুঝি। ঘড়ির কাঁটায় মাত্র 7টা বাজে। এত সকালে উঠে লাভ নেই ভেবে সে ফের চোখ বুজে। আয়না তখন সামান্য নড়ে ওঠে ঘুমের মাঝে। সমুদ্র বাঁধন হালকা করতেই ও পাশে ঘুরতে চায় ঘুমের মধ্যে, কিন্তু সমুদ্রের হিংসুকে মন কোনোভাবেই আজ আয়নার ছোঁয়া অন্য কোথাও মারাতে দিতে রাজি নয়। ওর সব উষ্ণতার অধিকারী কেবল সে। সমুদ্রের মধ্যেই ঘুমন্ত আয়নাকে আস্তে করে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এরপর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়। অবসাদ থাকায় একটু পরেই তার তন্দ্রাভাব এসে যায়। আরও কিছু সময় পর আয়নার ঘুম ভাঙে। সে নিজেকে ধাতস্থ করতে সময় নিল। সমুদ্রের উন্মুক্ত বুকে নিজেকে আবিষ্কার করা মাত্রই লজ্জায় ফেটে পড়ে। গতকালের সব স্মৃতি ভেসে উঠতেই সে পারলে বালিশে মুখ লুকায়। ভাগ্যিস উনি জাগ্রত অবস্থায় নেই, থাকলে এতক্ষণে আয়নার কয়েক শতবার লেগ পুলিং করে ক্লান্ত হতো। সে উঠে আসতে চাইলে টান অনুভব করে। চোখ বুলিয়ে দেখল সমুদ্রের হাত তার কাঁধে হেলে আছে। সে ওর হাত সরাতে গিয়ে সামান্য ঝুঁকে। এরপরে কী ভেবে ঘুমন্ত সমুদ্রের ঠোঁটের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। আয়না ভেবেছিল উনি ঘুমিয়ে আছে, কিন্তু ওকে অবাক করে দিয়ে সমুদ্র চোখ খুলে বলে ওঠে, এ কী করলো এটা?
আয়না ভরকে উঠে বলে, কি করলাম? আমার অসহায়ত্বের সুযোগ নিলে কেন? হুম, নিরীহ একটা ছেলের, ঘুমন্ত একটা ছেলে সুযোগ নিচ্ছ? দোষী মেয়ে কোথাকার। আয়না হা হয়ে যায়। সারা রাত সে ডাকাতি চালালো, সেই সকালবেলা ডাকাত হয়ে অন্যকে দোষী উপাধি দেয়। এ কেমন আজব বিধি। সমুদ্র অবশ্য ওর হা হয়ে যাওয়া দেখে মুখ দেখে গলে না। ওকে টান মেরে নিজের দিকে টেনে নিয়ে বলে, তুমি অন্যদের কাছে আমাদের মধ্যকার অতি ব্যক্তিগত তথ্য চালান করো কেন? মানে, লেকের ধারে কাকে কি বলেছ? তোমার এই সব হেয়ালির জন্য মানুষ আমাকে যে কোনো সময় কলিকাতা হারবাল উপহার দেবে, সে খেয়াল আছে? আয়না জিহ্বায় কামড় বসায়, এরপর বলে, ওহ, আপনার ফিমেল ডক্টর ফ্রেন্ডরা নর্মালি বলেছিল কোনো কনসালটেন্ট লাগবে কিনা, রেগুলার কোনো মেডিসিন নিচ্ছি। আমি উত্তরে বললাম, কিছু নেই না তো। সমুদ্র মুখ কালো হয়ে গেল। ডাক্তারের ফাতে এভাবে তার ইঞ্জিনিয়ার বউ আটকা পড়ল। ইউসব ভদ্র ভাষায় ওর মুখ থেকে চালাকি করে এ তথ্য বের করেছে। সে আয়নাকে আরও চেপে ধরে বলে, বোকা মেয়ে। আয়না মেকির আগে নাক ফুলালো। সঙ্গে সঙ্গে সমুদ্র ওর ডাক ফুলের ওপর প্রগাঢ় অনুভূতি সম্পূর্ণ চুমু বসিয়ে নরম গলায় বলে, আজ তবে সেই ফিমেল ডক্টরের কাছে গিয়ে কনসালটেন্ট নাও, প্রেসক্রিপশন নাও, কাজে লাগবে। আয়না দ্রুত ওনার বুকে মাথা মুখ লুকালো। সমুদ্র শব্দ করে হাসে। ওনার হাসির শব্দ শোনা মাত্র আয়না বুকে কিল বসায়। সমুদ্র জিজ্ঞেস করলো, আমার বুকের সঙ্গে তোমার এত শত্রুতা কিসের? কিছুক্ষণ পর সমুদ্র জিজ্ঞেস করলো, উঠবে না আজ? রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক? প্রশ্নটা ইচ্ছা করেই ওকে লজ্জা দেওয়ার জন্য করা। পৃথিবীবাসীর অঘোষিত নিয়মই হলো দুর্বলকে তার ওই দুর্বলতা নিয়ে আঘাত করা। তবে আজ আয়না একদম টানা তেজি গলায় বলে, আপনি আর ঘুমাতে দিলেন কই? এখন দয়া করে শুন, ঘুমাবো আমি। সমুদ্রের চোখ কপালে উঠে যায়। সে ভাবেও নি আয়না এমন বেখাপ্পা কথা বলবে। সে বলে, না না, এখন উঠতে হবে, ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট না করতে গেলে সারা রিসোর্টের মানুষ বুঝে যাবে তুমি কাল রাতে ঘুমাওনি। আয়না দ্রুত উঠে পড়ে। সমুদ্র উঠে বলে, যাও 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসো। 10টায় বুফের টাইম শেষ, এখন 9:30 বাজে। 10 মিনিটের মধ্যে কিভাবে ফ্রেশ হব? আমার দাঁত ব্রাশ করতেই তো 20 মিনিট লাগে। 20 মিনিট ধরে দাঁত ব্রাশ করেও এই হাল? আয়না ফ্রুকুচকে তাকিয়ে বলে, কেমন হাল? বললে কষ্ট পাবে। আচ্ছা শোনো, অনেক আগে ফিজিক্সে পড়েছিলাম, একটা মোটর 20 মিনিটে যে কাজ করে, একসঙ্গে সেম দক্ষতার মোটর কাজ করলে টাইম অর্ধেক লাগে। তুমি চাইলে আই ক্যান হেল্প ইউ, তাহলে 10 মিনিটের মধ্যে তুমি ফ্রেশ হতে পারবে। আয়না ওনার কথা শুনেই ঘাবড়ে যায়। পাগল লোক বলে কি? সে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকে একটু পর ফ্রেশ হয়ে বের হয়েই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ভেজা চুল ফ্যানের বাতাসে নড়াচড়া করে শুকানোর চেষ্টা করছে। সমুদ্র তখন ফোন স্ক্রল করছিল। সে আশায় ফোন রেখে একদম ড্রেসিং টেবিলটার দিকে আগায়। দুজনের মধ্যে দূরত্ব কমল। সে এক দৃষ্টিতে আয়নাকে অবলোকন করেছে। কমলা আর সাদা মিশেলের ঘেরালাম সুতির আনারকলি কুর্তিতে ওকে দারুণ মানাচ্ছে। একদম লিভিং বাটারফ্লাই যেন। ওর ঘোর কাটে আয়নার অভিযোগ শোনে সুরে। আয়নার ডান হাতের অনামিকা আঙুল ওর গলার সাইডে লাল হয়ে আসা ক্ষতপ্রাপ্ত স্থানে। ও চোখ মুখ লাল করে বলছিল, আপনি একটা খাটাস। সমুদ্র ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে এসে নিজের পরনের টি শার্ট খুলে ফেলে। আয়নার চেহারা সে মুহূর্তে দেখার মতো ছিল। ভীষণ ভয়ার্ত চোখে তাকিয়েছিল। তবে সমুদ্র পেছন ঘুরে নিজের পিঠ প্রদর্শন করে। তারপর বলে ওঠে, পিঠের যে অবস্থা করেছ, নিশ্চয়ই 2টা সেলাই লাগবে। জংলি বিল্লি কোথাকার। আয়না লজ্জা পাওয়া চেহারা নিয়ে জিহ্বায় কামড় বসায়। উন্মুক্ত বুক নিয়ে সামনে ঘুরে সে আয়নার হাতে থাকা সাদা সুতার কাজ করা ওড়নাটা গলার উপর দিয়ে সুন্দর করে পরিয়ে দিয়ে বলে, মাই লিভিং বাটারফ্লাই। আয়নার ওই মুহূর্তটা এত মোহময় লাগে, সে মায়া চোখে ওনার দিকে তাকিয়ে রইল। ব্রেকফাস্ট টাইম পার হওয়ার পর তারা বের হয়। আয়না নিলিবিলি একটা টেবিলে বসে ব্রেকফাস্ট অর্ডার দেয়। সমুদ্রর বন্ধুদের কাছে যায়। আজকের রাতে ফেরার পালা। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। নিয়াজ আর রিয়াদ বসেছিল সুইমিং পুলের পাশে, সিগারেট খাচ্ছিল। ওকে দেখা মাত্র সিগারেট অফার করে বসে। ও সুখ টান মেরে পুলের ধারে বসে।
রিয়াদ টিটকারি মেরে বলল, তোরে হাসি খুশি লাগছে অনেক, ঘটনা কি? কালকে ভাবির পাশেই যাইতেছিলি না, আর আজকে ভাবির থেকে দূরে সরলি না? সমুদ্র বলে, আমি সবসময় হাসি খুশি থাকি। নিয়াজ ওকে পর্যবেক্ষণ করতে করতে বলে, ব্যাপার কিরে বেটা, ব্রেকফাস্টের জন্য এলি না কেন? ঘুম থেকে উঠতে দেরি হলো। এই সকালে গোসল করে বাবু সাহেব সেজে এসেছিস? সমুদ্র যে কোনো ভদ্র উত্তর দিত, কিন্তু এই প্রশ্ন করার সময় ইউসা এসে দাঁড়ালো তার পাশে। সে ইচ্ছা করে বলে, বউনে ঘুমালে সকালে গোসল করে বের হতে হয়, জানোস না বুঝি কিছু? ওর ফ্রেন্ডরা হাসলো। ইউসা দ্রুত সরে যায়। সমুদ্রের কাছে বিয়ে করা উপলক্ষে ট্রিট চাইল দুপুরে। সমুদ্র সবাইকে চাইনিজ খাওয়াবে বলে ঘোষণা দিল। ইউসা লাউঞ্জের ভেতর আসতেই দেখে আয়না বসে নাস্তা খাচ্ছে। তাকে দেখে আয়নায় হাত নেড়ে হাই জানায়। সে এগিয়ে যায় আয়নার দিকে। ওকেই খুশি খুশি লাগছে বড্ড। আয়নারও চুল ভেজা। দুজনের মধ্যে দুটো কথা হতে না হতেই ওয়েটার আসে। আয়নায় ডেকেছিল। সে দুটো ম্যাঙ্গো জুস অর্ডার দিয়ে ওয়েটারকে বলে, একটা জুস স্যারকে দিয়ে আসবেন। ইউসা তখন বলে, সমুদ্রের জন্য অর্ডার দিচ্ছ? হ্যাঁ। ইউসা সরাসরি ওয়েটারকে বলে ওঠে, স্যারের জন্য তাহলে একটা পাপায়া জুস বানান। ওয়েটার আচ্ছা ম্যাম বলে চলে যায়। ইউসা কিছু না বলে উঠে পড়ে। খানিক বাদে সমুদ্র জুস খেতে খেতে ফিরে এসে আয়নার টেবিলে জুসের গ্লাস দেখে বলে, থ্যাঙ্কস আয়না, আমার প্রিয় জুস খাওয়ানোর জন্য। অনেকদিন পাকা পেঁপের জুস খাই না। মন একদম ভালো হয়ে গেল। সে জুস খেতে খেতে লবিতে বসল, কিন্তু আয়নার কপালে সরু ভাঁজ দৃশ্যমান হয়। ওই আপু কীভাবে জানলো সমুদ্রের পাপায়া জুস পছন্দ? আলিয়া ফোনে শ্রাবণের সঙ্গে কথা বলছিল। শ্রাবণ ও পাশ থেকে জিজ্ঞেস করলো, এখন আপসেট আছো? ও আলিয়ার বাড়ির ঘটনা জানে সব। আলিয়া আনমনা হয়ে বলে, না। তাহলে বের হও, চলো মিট করি কোথাও। না, মুড নাই। অন্য বফকফরা কত ডেটে যাচ্ছে, তুমি আসো না কেন? আলিয়া ঝাড়ি মেরে বলল, আমি তোমার গফ না, বুঝেছ? না, বুঝিনি। উই আর নট ইন এ রিলেশনশিপ। তাহলে কিসে আছি আমরা? সিএনজি শিপে। আলিয়া ওর কৌতূহলে হাসলো। এবার বলে, আমরা অনলি জাস্ট ফ্রেন্ড। না না, এটা জাস্ট ফ্রেন্ডের নমুনা না। আই থিঙ্ক আমরা ফ্রেন্ড উইথ এক্সট্রা কেয়ার অ্যান্ড অ্যাটেনশনে আছি। এতদিন শুনে এলাম ফ্রেন্ড উইথ এক্সট্রা বেনিফিট। তুমি আবার একটা নতুন কোনো টার্ম আবিষ্কার করলে। শ্রাবণ বেশ জ্ঞানী ভাব নিয়ে কথা বলল। ফ্রেন্ডের সঙ্গে বেনিফিট বিষয়টা আমার বাজে লাগে। তাছাড়া তোমার কাছে আমি কিছুটা মোর দ্যান ফ্রেন্ড, লেস দ্যান বয়ফ্রেন্ড টাইপ ভার্সন। বাট আমার কাছে তুমি শখের নারী। ইন হিন্দি পাসন্দিতা औरत। আলিয়া বেশ মনে ধরল কথাগুলো, কিন্তু ওই সময় বেল বেজে ওঠে। এ বেলায় কে এলো? সে বলে, বাসায় কেউ এসেছে। রাখি। ফ্রেন্ড উইথ এক্সট্রা কেয়ারকে ইগনোর করা উচিত না। শাট আপ। আলিয়া গেট খুলতেই অবাক হলো। শায়লা চৌধুরী দাঁড়িয়ে আছে, তাও 2 বক্স মিষ্টির দামি গিফট বক্স নিয়ে। সে হাসি হাসি মুখে ভেতরে এসে বলল, আব্বুর সঙ্গে কথা হয়েছে? না তো, কল দেয়নি তোমায়? খুশি সংবাদ শোনোনি? খুশি সংবাদ শব্দটা কানে বাজলো ওর। উদ্ভট এক চিন্তায় তার কপালের ঘাম ছুটতে লাগে। কি হতে পারে সুসংবাদ? ওনার জন্য জাসু তাদের 2 বোনের কাছে তাকু। উনি কি প্রেগনেন্ট নাকি? আপা বলেছে বাবা আরও কয়েক মাস আগে বিয়ে করে ফেলেছিল। আলিয়ার কান্না করার মতো অবস্থা। উনি যদি আসলে প্রেগনেন্ট হয়, ভার্সিটি গেলে সে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে আলিয়ার মেয়ের বয়সী বোন শ্রাবণও হাসবে তার ওপর। শায়লা চৌধুরী থেমে নেই। উনি আলিয়াকে ডাইনিং টেবিলে বসিয়ে রান্নাঘর থেকে প্লেট এনে পুডিং মিষ্টি সার্ভ করে খেতে দেয়। তারপর ওদের দাদা দাদির রুমে যায়। আয়না ফোন অন করে দেখে বাবা 40 মিনিট আগে একবার কল দিয়েছিল, কিন্তু ওই সময় শ্রাবণের সঙ্গে কল এঙ্গেজ ছিল তার। সে ঢোক গিলল। শায়লা ফিরে এসে দেখল আলিয়া কিছুই খায়নি। সেও তার বিপরীতে বসে বলে, সুসংবাদ শোনোনি এখনো? আলিয়া ভয়ে ভয়ে বলে, আপনি কি প্রেগনেন্ট আন্টি? শায়লা চমকালো, এরপর হেসে ফেলে। ওই সময় আলিয়ার খুব ইমপ্রেসড ফিল হলো। শায়লা চৌধুরী বলে ওঠে, তোমার আব্বুর প্রমোশন হয়েছে। আলিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। শায়লা চৌধুরী বলে, তোমার আব্বু এখন অনেক বড় পজিশনে আছে, দায়িত্ব বেড়ে গেছে, কাজের চাপও বাড়বে। আলিয়া পুডিং মুখে দিল কথা ঘোরানোর জন্য। সে বলে, পুডিং ভালো হয়েছে। আমার পুডিং এমন হয় না, ভেঙে যায় সব সময়।
আমি বানিয়েছি তোমার জন্য। তুমি একা আছো বাসায়, সেজন্য তোমার পছন্দের পুডিং বানিয়ে আনলাম। একদিন ফ্রি থাকলে আমি তোমাকে পুডিং বানানো শেখাবো। পুডিংয়ে সব কিছু পরিমাণ মতো দিতে হয়, না হলে পুডিং ভালো হয় না। এক্সট্রা করে বেকিং পাউডার দিলে আর ভাঙবে না। আলিয়া বলে, ও। দুপুরের দিকে ফাহাদ সাহেব আসলেন। তখন শায়লা চৌধুরী রান্নাঘরে ছিল। তাকে বাসায় আসতে দেখে শায়লা চৌধুরী বলে, খালি হাতে এলে কেন? মিষ্টি কোথায়? ফাহাদ সাহেব বলে ওঠে, মিষ্টি আনার কথা একদম খেয়াল ছিল না। এরপর আলিয়াকে উদ্দেশ্য করে বলে, মা, তোমার আপার সঙ্গে কথা হয়েছে? ওরা কেউ ফোন ধরছে না। না আব্বু। দুপুরে রিসোর্টের কর্মচারী সহ ওদের সঙ্গে আসা সব ফ্রেন্ডদের সমুদ্র চাইনিজ খাওয়ায়। ইউষা এসেছিল, কিন্তু একটু পরও চলে যায়। ওকে ডাকতে কেবল শ্রেয়সী যায় পিছু। খানিক বাদে ও একাই ফিরে আসে। সবাই অনেক দিন পর একসঙ্গে অনেক মজা করে। এরপর ওর ফ্রেন্ডরা ওদের কংগ্রাচুলেট করতে বড়সড় একটা কেক এনে উপহার দেয়। কেকের উপর ইউনিক এক লেখা ছিল, তা হলো ডক্টর প্লাস ইঞ্জিনিয়ার ইজ ইকুয়াল বায়োটেক লোডিং। সমুদ্র তার বন্ধুদের বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হলো। কেক কেটে সমুদ্র সবার আগে আয়নাকে খাওয়ায়। এক ফাঁকে বলে ওঠে, তারপর বায়োটেকের আম্মু, আমার পুচকে বায়োটেক কবে আসছে? আয়না ওর হিল দিয়ে একটা লাথি মারে সমুদ্রের পায়ে। সমুদ্র আও বলে সরে যায়। খাওয়ার পর শেষবারের মতো তারা চা বাগান ঘুরে দেখছিল। এবারের ট্যুরে বন্ধুরা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কেবল রিসোর্টই ছিল। বাইরে বের হয়নি। বিকেলেই বাস। হাতে সময় একদম নেই। আয়না চা বাগানের সিঁড়ি বেয়ে উঠছে, আর একটু পর পর ঘের দেওয়া আনারকলি নিয়ে ঘুরছে। খিলখিল করে হেসে সমুদ্রের দিকে তাকায়। সবুজে ঘেরা চা বাগানে কমলা রঙের আয়না যেন এক পাশ মুগ্ধতা ছড়াচ্ছিল। ওর উপর থেকে সমুদ্র চোখ ফেরাতে পারে না। চারপাশে খালি সবুজ সারি সারি চা পাতার বাগান, ওপরে স্বচ্ছ নীল আকাশ। দূর দূরান্ত যত দূর চোখ যায় কেবল সবুজ, এবং সেই সবুজের মাঝে এক টুকরো কমলা যেন আয়না। প্রাকৃতিক দৃশ্যের নৈসর্গিক সৌন্দর্য আর আয়নার মুক্তা ছড়ানো হাসিতে সমুদ্র আকৃষ্ট না হয়ে পারে না। লবি থেকে একটা লাল গোলাপ তুলে এনেছিল লুকিয়ে। সে আয়নার হাত টান মেরে একটু এগিয়ে গিয়ে বিনা অনুমতি নিয়েই ওর কানে গোলাপ গুজি দিয়ে বলে, তোমার কানে গোলাপ মানায় ভালো। কিভাবে জানলেন? মেয়েটার প্রশ্ন করার স্বভাব ভালো লাগে না তার। সে আয়নার কাছে গিয়ে তাকে নিজের দিকে এনে বলে, মেহেদির দিনে দেখেছি। আপনারও মনে আছে? আছে। আয়না দুষ্টুমি করে বলে, আমাদের বিয়ের তারিখ মনে আছে? সমুদ্র মাথা চুলকে বলে, ভুলে গেছি। আয়না ওর বুকে আবারও কিল বসাতে গেলে সমুদ্র খপ করে ধরে ফেলে ওর নিজের দিকে টেনে একদম বুকের সঙ্গে লেপটে নিয়ে বলে, আমি তোমার বন্ধু বা ছোট ভাই না, হাজবেন্ড আমি। যখন তখন মারবা না, বুঝছো? আয়না মাথা ঝাঁকায়। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর ওড়না সরিয়ে দিয়ে বলে, হাজবেন্ডের সঙ্গে যখন তখন মারামারি না, রোমান্স করতে হয়। আয়না ওর ওড়না টানতে টানতে কাঁদো কাঁদো মুখে বলে, কেউ দেখে ফেলবে তো। সমুদ্র ওর কাণ্ড দেখে হেসে ক্ষতপ্রাপ্ত স্থানে আদরে ভঙ্গিমায় হাত বুলিয়ে দিয়ে বলে, সরি ফর দ্যাট। আজও ফার্মেসি ঘুরে আসা হলো না। আপনি কেমন মানুষ? সাথে প্রয়োজনীয় মেডিসিন কেন রাখেন না? আমি ডাক্তার, ফার্মেসির দোকানদার না যে সব রকম ওষুধ, প্রোটেকশন ইত্যাদি মালামাল নিয়ে ঘুরব। আয়না সরে আসতে চাইলে সমুদ্র ওইখানটায় ঠোঁট ছুঁয়ে বলে, তারপর আমার বায়োটেকের আম্মু, আপনার তো ফ্রেন্ড ফোন করার কথা, কিন্তু আমার মতো হ্যান্ডসাম ছেলের উপর লোভ সামলাতে না পেরে ডিরেক্ট হানিমুন সেরে নিলে। এখন আপনার লোভ সামলাতে না পারার এই দায়ভার নিশ্চয়ই আমার নয়। আয়না সরতে চাচ্ছিল, কিন্তু সমুদ্র গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে ওর মুখে ছুঁইয়ে দেয়। যে জায়গায় পাপড়ি ছোঁয়ায় সে জায়গায় টুপ করে চুমুও দেয়। বিকেলের দিকে তারা চা বাগান চা পাতা দিয়ে তৈরি চা খেয়ে রওনা হলো। বাসে আয়নার হালকা জ্বর আসলো। সে সমুদ্রের কাঁধে মাথা রেখে শুয়েছিল। বাস ঢাকায় যখন ঢুকলো তখন 2টার বেশি বাজে। তারা কয়েক দফা বাস থামিয়ে হোটেলে নেমেছিল, এজন্য সময় বেশি লাগে। সমুদ্র আগে থেকেই পিউকে মেসেজ দিয়ে রেখেছে। মেয়েটা রাত জেগে ফেসবুক চালায়, জেগেই থাকে অনেক রাত অবধি। অযথা আব্বু আম্মুকে পেরেশানি দেওয়ার দরকার নেই। বাস যেখানে থামিয়েছে তার ড্রাইভারও সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ঢুলতে থাকা আয়নাকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়ে সে।
গাড়িতেই গভীর নিদ্রায় তলিয়ে যায় আয়না। বাসে নীলার কাছে যে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে। গাড়ি বাসায় থামতেই ও আয়নাকে কোলে তুলে নিয়ে শুধু শুধু ঘুম থেকে তোলার দরকার নেই। বাসার সদর দরজা খুলে পিউ দাঁড়িয়েই ছিল। নিজের বড় ভাইকে এভাবে ভাবিকে কোলে তুলে নিয়ে আসতে দেখে তার মুখ হা হয়ে যায়। সে চোখ বড় করে তাকায়। একবার ভাবলো ভুল দেখছে। রাতের বেলা ভাইয়ার রূপ ধারণ করে কোনো ভূত চলে এলো না তো? সমুদ্র ছোট বোনের সামনে এমন পরিস্থিতিতে পড়ে একটু নাজুক হয়, তবে দ্রুত সামলে উঠে বলে, এমন তাকায় আসোস কেন? প্রথম দেখছিস আমাকে? পিউ বলে ওঠে, তোমায় দেখছি না, কিন্তু এমন ভাবিকে কোলে নিয়ে নায়কের মতো আসতে প্রথম দেখলাম। মুখ বন্ধ কর, নাহলে মশা ঢুকে যাবে। পিউ মুখ বন্ধ করলেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে জিজ্ঞেস করলো, তোমাদের ট্যুর কেমন কাটলো? সমুদ্র লাজুক হেসে বলে, ওটা আসলে এক প্রকার হানিমুনি ছিল বুঝলি। মাত্র এক রাতের জন্য যাওয়া বোকামি হলো। আগামী হানিমুনে পাক্কা 1 মাসের লং প্যাকেজে যাব। পিওর মুখ ফের হয়ে হা হয়ে যায়। এটা আসলেই তার ভাই, নাকি শ্রীমঙ্গলে ভাই এক্সচেঞ্জ হয়ে গেছে? সমুদ্রর বোনের মাথায় চাটি মেরে বলে, ওর জ্বর, ঘুমাচ্ছে জন্য আর ঘুম থেকে তুলিনি। সমুদ্রা আয়নাকে নিজের রুমে নিয়ে আসে। এই প্রথম আয়না তার বাসায় তার রুমে। সে পুলকিত হলো। বড় সাইজের বেডটাই ঘুমন্ত আয়নাকে শুইয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে দেয়। এরপর দুদণ্ড সে নিজেই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বিছানা এই প্রথম কোনো নারীর ছোঁয়া পেল। বিয়ের আগে মা আর ইভানা আন্টি মিলে এই রুমের ফার্নিচার চেঞ্জ করেছে। আগের বেড এত বড় ছিল না। বিয়ের আগে ইভানা আন্টির বুদ্ধিতে বড় বেড কেনা হয়েছে, যেন বউ বাচ্চা সহ এক বিছানায় শুতে পারছে। এর আগে তার রুমটা এত শোভা বর্ধিত হয়নি। আজকে যেন তার রুমে অন্য সদ্য ফোটা পদ্ম ফুল এনে সাজানো হয়েছে। আয়নার উপস্থিতি ঠিক তেমনই করে রুমটা সৌন্দর্য বৃদ্ধি করে দিল যেন। সে নিজেও আয়নার পাশ ঘেঁষে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আয়না ঘুম থেকে উঠে আয়না নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক রুমে আবিষ্কার করে। সামনের দেওয়ালে চোখ যেতেই দেখে তার স্বামীর 3টা বাধাই করে ফটো ফ্রেম ঝুলানো। একটা সমুদ্রের পাড়ে, নিশ্চয়ই অস্ট্রেলিয়ায় মেডিকেলে পড়া অবস্থায় তোলা ছবি। পাশে আরেকটা নটরডেমের ইউনিফর্ম পরা অবস্থার ছবি। ওনাকে ইউনিফর্মে দেখে আয়নার মনের মধ্যে ভালো লাগার বাতাস বইতে লাগে। অন্য ছবিটা ওর ছোটবেলার মনে হয়, স্কুলের প্রথম দিনে। 5-6 বছর বয়সী হবে। পানির লাল বোতলটা গলায় নিয়ে ওর হাসি হাসি চেহারা। এত কিউট ছিল উনি। দ্রুত ফোন বের করে ক্যামেরা বন্দি করে ফেলেও। ইস, এত কিউট যে এখনই গাল টিপি দিতে মন চাচ্ছে। ও ফ্রেশ হয়ে বাইরে বের হয়। ডাইনিং রুমে মিসেস রোদেলা আর পিউর সঙ্গে দেখা হয়ে গেল। পিউ বসে নাস্তা খাচ্ছিল। মিসেস রোদেলা আয়নাকে দেখা মাত্র এগিয়ে বসে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং আম্মুজান। আয়না হেসে বলে, কেমন আছো মামুনি? এই তো ভালো, তোমার জন্য নাস্তা রেডি করে অপেক্ষায় আছি, আসো খেতে আসো। আয়না একবার সমুদ্রের রুমের দিকে তাকায়। উনি বেহুশের মতো ঘুমাচ্ছে। মিসেস রোদেলা বলে, সমুদ্র ঘুমাক, তুমি খেয়ে নাও, জার্নি করে এসেছো। আয়না পিউর সঙ্গে খেতে বসে। মিসেস রোদেলা রান্নাঘরে গেলে পিউ বলে ওঠে, ভাবিমণি, হানিমুন কেমন কাটলো তোমার? ভাইয়া বলেছে খুব নাকি জোশ ছিল তোমাদের হানিমুন। আয়না চোখ গোল গোল করে বলে, তোমার ভাই এসব বলেছে? ইয়েস, ভাই নাকি আবার যাবে। নেক্সট গেলে নাকি টানা 1 মাসের জন্য যাবে। আয়নার লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এ কেমন আজব লোক! নিজের ছোট বোনকে কেউ এসবও বলে? মিসেস রোদেলা এসে ওদের সঙ্গে বসে বলে, আজ সকাল থেকে 2টো ভালো ঘটনা ঘটল। আয়না প্রশ্ন করে, কি মামুনি? প্রথম তো তোমার শ্বশুর আব্বু তো আজকে অনেক দিন পর অফিস গেল, আর দ্বিতীয় হলো আমার বৌমা আজ বাসায় এসেছে। আয়নার কথাগুলো বেশ ভালো লাগলো। শাশুড়িমা বেশ ভালো বটে। মিসেস রোদেলা বলে, তুমি কবে আসবে মা? তোমার জন্য আমরা দিন গুনছি। আর আমি আর পিউ কত এক্সাইটেড জানো? পিউ আগ্রহ নিয়ে বলে, জানো ভাবি কি হয়েছে? ভাইয়ার রুমে আগে কোনো ড্রেসিং টেবিল ছিল না। ভাইয়ার পছন্দ না ড্রেসিং টেবিল। বিয়ের আগেও সে কোনোদিন কিনতে দেয়নি ড্রেসিং টেবিল। বিয়ের পর তোমার জন্য ভাইয়া আমাকে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিল কিনে এনেছে। তুমি সাজুগুজু করবে সেজন্য। মিসেস রোদেলা কোথা থেকে একটা সোনার চেইন এনে ওর গলায় পরিয়ে দিলেন। এরপর কপালে চুমু খেয়ে বলেন, তুমি প্রথমে এলে এ বাসায়, আমি খুব খুশি। এবার পার্মানেন্টলি আসার অপেক্ষার পালা।
ওই সময় সমুদ্রের ফুপি ইভানা শিকদার ভাইয়ের বাসায় এলেন। শ্রাবণকে ভার্সিটি ড্রপ করে গাড়ি নিয়ে ভাইয়ের বাসায় আসলেন। ওরা সবাই গল্পগুজব শুরু করে। রোদেলা কোথা থেকে সমুদ্রের পুরাতন অ্যালবাম এনে দেখাতে লাগে। আয়নাও আগ্রহ নিয়ে ওনার ছোটকালের ছবি দেখে। জন্মের প্রথম দিনেই মা রোদেলার সঙ্গে ছোট্ট সমুদ্রের একখানা ভারী বিমুগ্ধকর ছবি রয়েছে। আয়না বেশ খানিক সময় নিয়ে ছবিটা দেখে। এরপর ওনার 3-4 মাস বয়সী একটা ছবি ওনার দাদির সাথে, কিন্তু ওই ছবিতে সমুদ্র একদম বিনা কাপড়ে। আয়নার এত হাসি পায় ও দ্রুত ছবিটার ছবি নিজের ফোনে তুলে নেয়। ওর মনে একটা প্রশ্ন জাগে, সমুদ্রের চোখের মণি নীল কেন? ওদের পরিবারের কি কেউ ভিন্ন দেশি ছিল? ইভান আন্টি পিওর প্রথম জন্মদিনের ছবি দেখাচ্ছিল। ছোট্ট পিউ বড় ভাইয়ের কোলে বসে কান্না করছে, আর ওর বড় ভাই ওর হয়ে কেক কাটছে। আয়না একবার ভাবলো জিজ্ঞেস করবে, পরবর্তীতে ভাবে উচিত হবে কি, তবুও বলেই ফেলে, মামুনি, ওনার চোখের মণি নীল কেন? ইভানা ভ্রুকুচকে বলে, এই উনিটা আবার কে? আয়নার ওই সময় প্রচুর লজ্জা লাগে। কি বললে ভেবে পায় না। অর্থপরিচিত শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে এই প্রথম সে গল্প করছে। নার্ভাসও লাগছে বেশ। মিসেস রোদেলা বলে ওঠে, সমুদ্রের আব্বুর দাদা ব্রিটিশ আমলে এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছিলেন। ওই সুন্দরী মহিলার চোখ নীল ছিল, কিন্তু মহিলার ছেলে মেয়ের আবার নীল চোখ হয়নি। এমনকি তোমার শ্বশুর আব্বুর প্রজন্মেও কারো নীল মণি নাই। শুধু আমার সমুদ্রের চোখের মণি হলো নীল। 3 প্রজন্ম পর। ইভানা আন্টি বলে ওঠে, এবার দেখার পালা, পরের প্রজন্মে কি ঘটে। সমুদ্রের ছানাপোনাদের চোখের মণির রং কি হয়, এবার সেটা দেখার অপেক্ষায় আছে। রোদেলা আর ইভানা হাসলেন খুব। আয়না উঠে সমুদ্রের রুমের পা বাড়ায়। উনি এখনো ঘুমে। তোরাত ঠিক মতো ঘুমায়নি, বৃথা এখন বেহুশের মতো ঘুমাচ্ছে। আয়না আস্তে করে ওনার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে ঘুমন্ত সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি মিস্টার অশেড। সমুদ্রের ঘুমের এক চুলও ডিস্টার্ব হয় না। আয়না ওর কপালে একটা চুমু দিয়ে বলে, আসি তাহলে। আয়না ওদের বাসায় থাকার জন্য রোদেলা ইভানা অনেক বলেছিল, কিন্তু আয়না ডাকেনি। ফিরে যায় ওর বাসার পথে। ওদের বাসার ড্রাইভার নামিয়ে দিতে যায়। সমুদ্রের ঘুম যখন ভাঙে তখন অলমোস্ট দুপুর 1টা বাজে। সে তড়িঘড়ি করে উঠে আয়নাকে খুঁজতে থাকে। বেড থেকে উঠতেই ড্রেসিং টেবিলের আয়নার উপর একটা স্টিকি নোট আটকে রাখা। সে উৎসুক হয়ে নোটটা খুলে নেয়। নোটে লেখা ছিল, আপনাকে ঘুমন্ত অবস্থায় খুব কিউট লাগে তো মিস্টার অসেন। জীবনে প্রথম এমন কমপ্লিমেন্ট পেল সমুদ্র। এতকাল যাবৎ তাকে প্রশংসা করতে হতো, আজ নিজে এমন সুন্দর প্রশংসা পায়। কিন্তু আয়না কোথায়? সে ফোন হাতে নেয়। আয়নার মেসেঞ্জার থেকে একটা ছবি পাঠানো হয়েছে। সে ছবিটা দেখা মাত্র চোখ কপালে উঠে যায়। তার ছোটবেলায় একটা বিনা জামা কাপড় পরা ছবি। এই ছবি ও কোথায় পেল? হাই কোথা, ওর সব মান সম্মান ধুলাই মিশে গেল। আবার টেক্সটও দিয়েছে, আপনাকে খুব কিউট লাগছে কিউট বাবু। সে দ্রুত কল লাগায়। আন্না রিসিভ করে বলে, আপনি ছোটবেলা থেকে কিউট। তোমারই ভাগ্য আমাকে ছোট বড় সব অবস্থায় বিনা কাপড়ে দেখলে। ইউ ভ্যারি লাকি। মুখ সামলে কথা বলুন। কই তুমি? বাসায় যাচ্ছি। সমুদ্রের মধ্যে সমুদ্রের হাসি মুখ ফোটা বেলুনের মতো চুপসে গেল। ঘর ও মনোময় একটা শূন্যতা কাজ করে। এ কেমন আজব শূন্যতা? ওর যাওয়ার দরকার কি? ছিল? বিয়ের পর থেকে এটাই তোর বাসা। সমুদ্র মনের ভেতরে কেমন কু ডাকে। মা একবার এসে ওকে খাওয়ার জন্য ডাকে, তার খাওয়ার রুচি থাকে না। কিচ্ছু খায় না সে। রবি ফিরে আসে, একটু পর রুম থেকে বের হয়ে মাকে উদ্দেশ্য করে কথা বলে। তখন ডাইনিং রুমে ইভানা আন্টিও বসেছিল। সমুদ্র সবার সামনে বিনা সংকোচে বলে, আম্মু, আমি আমার বউকে চাই। মিসেস রোদেলা আর ইভানা দুজনেই মুখ চাওয়াচাই করেন। কারো মুখে কোনো রা নেই। সমুদ্র বলে ওঠে, বিয়ে করে আলাদা থাকবো, এজন্য নিশ্চয়ই বিয়ে করিনি। এখন আমি আমার বউকে চাই, আলাদা থাকবো না। মিসেস রোদেলা বলে, তুমি তো বলেছ আগে করতে হবে, বৌমা নিজের বাসায় থাকবে। তোমার দেওয়া শর্ত মোতাবেক সব হচ্ছে। সমুদ্র বিরক্তি নিয়ে বলে, আমি এত সব জানি না। তোমরা তোমাদের স্বামীর সঙ্গে আছো না, তাহলে আমার বউ কেন স্বামী ছাড়া থাকবে? আম্মু, 7 দিনের মধ্যে আমি আমার বউকে বাসায় চাই, ব্যাস। বাকি সব কিছু জানি না। এতদিন বিয়ে শাদী সংসার নিয়ে বয়ান দিলে,
এখন নিজে সংসার চাচ্ছি, এখন কেন ব্যবস্থা নিবে না? ছেলের চিৎকার মেচিতে অতিষ্ঠ হয়ে রদিলা বলে, কেমন অসভ্য ছেলে! মায়ের সামনে এসব কেউ মুখে আনে? ভুল কি বললাম? বিয়ে করেছি, বউয়ের সঙ্গে থাকবো। তুমি 7 দিনের মধ্যে আয়োজন করো বউ ঘরে তোলার। ফাহাদ সাহেবের সঙ্গে কথা বলবো। তখন ইভান আন্টি বলে, তার চেয়ে বরং শায়লার সঙ্গে কথা বলো ভাবি। ওর সাথে কথা বললেই কাজ হবে। আমার মনে হয় ওই বাসার সব নিয়ন্ত্রণ শায়লা নিজের হাতে নিয়েছে। সমুদ্র না খেয়েই চলে যায়। ছেলেকে পিছে ডেকে বলে, খেয়ে নে অ্যাটলিস্ট। বউ আসুক, তারপর খাবো। এর মধ্যে আর খাবি না? কিছুটা এমনই। 7 দিনের মধ্যে কিভাবে সম্ভব? তাছাড়া আয়নার সেমিস্টার ফাইনাল, পড়াশোনাও আছে। আমি কি বাচ্চা নাকি যে ওর পড়তে বসলে কান্না করব, মুতি দেব, বই খাতা ছিঁড়ে ফেলবো? এ বাসায় এসে পড়ে ফাইনালস দেবে ও। মিসেস রোদেলা অনেক বোঝানোর পর চেষ্টা করে সমুদ্রকে, কিন্তু ছেলে তার বেগে বসেছে। 7 দিনের মধ্যেই কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়াই নর্মালভাবে আয়নাকে এ বাসায় আনে। ছেলের জেদের সঙ্গে পারে না সে এবার। এমন জেদের কারণ কি তাও বুঝে পান না। অবশ্যই ভানা বলে ওঠে, ভাবি, আমাদের পরিবারের ছেলেগুলো একটু স্বভাবতই বউ পাগল। তোমার ছেলে একটু বেশি বউয়ের জন্য কাতর। একসঙ্গে থেকেছে, এখন দূরে থাকবে ভেবেই বিরহে কাতর হচ্ছে। আয়না যখন বাড়ি পৌঁছে তখন দরজা শায়লাই খোলে। তা দেখে বিস্মিত ক্ষুব্ধ হয় আয়না। সে আন্দাজ করে শায়লা চৌধুরী নিশ্চয়ই এ বাসায় থাকছেন। তার আন্দাজই সঠিক হলো। শায়লা চৌধুরী নিজে থেকে বলতে লাগে, আমার ও বাসায় একা একা ভালো লাগে না। মেয়ে দুটাকে নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে থাকতে চাই। আপনাদের পরিবারের জন্য মন খারাপ হয়। আয়না রাগী গলায় বলে, ওসব কিছু না, আপনি বাবার সঙ্গে থাকতে চান এটাই আসল। আমাদের মোটেও পছন্দ করেন না আপনি। ঝগড়ার সূত্রপাত এখান থেকেই। অবশ্য শায়লা চৌধুরী ঠান্ডা মাথায় সব সামলাতে চান। দাদি এসে আয়নাকে চুপ থাকতে বলে, কিন্তু শেষে আয়না একদম ঝগড়ার শেষ মুহূর্তে বলে, আই হেট ইউ শায়লা চৌধুরী। আপনি আমার বাবাকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন। কোনোদিন ক্ষমা করব না আপনাকে। শায়লা চৌধুরী এসব কটাক্ষের তোপে এক পর্যায়ে কেঁদে ফেলেন। উনি শুধু বলেন, আমি সারাটা জীবন একাই কাটালাম, পরিবারহীন। আমি কি সুখে থাকার আশা করতে পারি না? আরে অবশ্য চুপই থাকে, আপার সঙ্গে তাল মেলায় না আজ। তবে আয়না ওনার ইমোশনাল কথায় গলে না। বাবা না থাকায় ও আরও শক্ত অবস্থান নিয়ে বলে, আপনি এ বাসায় থাকবেন না, চলে যান প্লিজ। এটা আমার বাসা। এটা তোমার আব্বুর বাসা। তুমি যেমন ওনার মেয়ে, আমিও তেমন তার স্ত্রী। আয়ু, আগে ছোট ছেলে মানুষই মানাতো, কিন্তু এখন এত ম্যাচুরিটি আসার পরও এসব বিহেভিয়ার মানায় না। আয়না নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। শায়লা চৌধুরী নিজের জন্য 1 কাপ চা বানিয়ে বারান্দায় বসে। তখনই তার ফোনে রোদেলার ফোন আসে। সে রিসিভ করতে রোদেলা অনুরোধের সুরে আয়নাকে ওদের ঘরে তুলে নিতে চাইল। সমুদ্রের ব্যাকুলতার কথাও জানালো। শায়লা প্রতিশ্রুতি দিল খুব শীঘ্রই আয়না শ্বশুরবাড়ি যাবে। ফাহাদ সাহেব সন্ধ্যায় বাসায় ফিরলে শায়লা সব জানায়। এটা জানায় আয়না চায় না সে এ বাসায় থাকুক। দুজন মিলে সিদ্ধান্ত নিল সমুদ্রের ইচ্ছা অনুযায়ী আয়নাকে তুলে দেবে বড় অনুষ্ঠান করে। আয়নার কান অবধিও এ কথা যায়। সে শুধু বাবাকে একটা কথাই বলে, আমি এখন তোমাদের কাছে বিষের কাঁটা, তাই না? ঠিক আছে, চলে যাবো এ বাসা থেকে। আয়না যে কথাগুলো কতটা অভিমান নিয়ে বলে তা কেউ উপলব্ধি করতে পারে না। সেদিন রাত 12টার পর সমুদ্রকে কল করে বলে, আয়না, তুমি আসতে না চাইলে আমি তোমাকে তুলে নিয়ে আসবো, বুঝেছ? আয়না ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি আচানক এত ব্যস্ত হলেন কেন? মনে কু ডাকছে। সমুদ্র ফোন রেখে অতীতের ভাবনায় ডুব দেয়। ইউষা যে ইহুদি এটা সে প্রথমে জানতো না। ইউষা ছোট থেকে আমেরিকা থাকতো মায়ের সঙ্গে। বাবার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওর। ও জানতো না বাবা ওকে একদম ভালোবাসে না। সেকেন্ড ম্যারেজ করেছে। ওর মা আরেকবার বিয়ে করে সেদিন ওকে সত্য বলা হয়। ওর বাবা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হন কোনো এক কারণে। অস্ট্রেলিয়া থাকাকালীন মারা যান। ওর বাবার ইতিহাস শুনে সমুদ্র নিজে হতভম্ব হন। ভদ্রলোক বাংলাদেশি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল। 90 দশকে পিএইচডি করতে আমেরিকা যান। ওই সময় ইউষার মার সঙ্গে দেখা। ভদ্রলোক বিয়ে করেন ইউষার মাকে। ইউষা যখন হয় তখন নাকি ওর নামই ওর বাবাই ইউষা রাখে। কিন্তু ইউষার 2 বছর বয়স উনি জানতে পারেন তার স্ত্রী তাকে প্রতারণা করেছে। মানসিকভাবে ভেঙে পড়েন। এই সময় পিএইচডি করতে আসা জ্ঞানী মানুষটা পাগল হয়ে যায়। বোনের কাছে অস্ট্রেলিয়া চিকিৎসারত অবস্থায় মারা যান। ইউষা এসব ওর মায়ের বিয়ের পর জানে। তারপর 18 বছর হলে
বাবার স্মৃতিচারণ করে অস্ট্রেলিয়ায় মেডিকেল পড়তে আসে। ওর সার্টিফিকেট নেম টুইঙ্কেল হলেও মেডিকেলে ইউসা নামে নিজের পরিচয় দেওয়া হয়। সমুদ্র যেদিন প্রথম ইউসাকে দেখে, এক দেখায় প্রেমে পড়ে যায়। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল ও, তাও বাঙালি চেহারার। প্রথম দিকে ইউসা ওকে পাত্তা দিত না। পরে যখন টানা কয়েক পরীক্ষায় সমুদ্র সবচেয়ে ভালো করে, সেদিন থেকে নিজে থেকে সমুদ্রের সঙ্গে কথা বলে পড়াশোনা বিষয়ে এভাবে আগাতে থাকে। থার্ড ইয়ারের শুরুতে জানতে পারে ও ইহুদি। বাসায় জানাজানি হলে বাবা ঘোষণা দেয় এ মেয়ের সঙ্গে থেকে দূরে সরে আসতে। কিন্তু সে পারে না ইউসাকে ভুলতে। বাবার সঙ্গে সম্পর্ক এক প্রকার শেষ করে ও ইউসার সঙ্গে সম্পর্ক রাখে। আস্তে আস্তে ওর রেজাল্ট খারাপ হতো, আগের মতো ভালো রেজাল্ট আসতো না। ইউসাই সবসময় প্রথম হতো। এসব কখনোই আমলে নেয়নি সমুদ্র। ইন্টার্ন করার সময় ওদের এক ইয়ং প্রফেসরের সঙ্গে ইউসা সম্পর্কে জড়িয়ে চিট করে। সমুদ্র মানতে পারে না। সমুদ্র ভেঙে পড়ে একদম। ইউসার হাত পা ধরে, কিন্তু ততদিনে ইউসা দূরে সরে গেছে। সমুদ্র এক প্রকার মেডিকেল যাওয়া ছেড়ে দেয়। ওই সময় শায়লা চৌধুরী অস্ট্রেলিয়া ভাইয়ের বাসায় বাড়ি আসেন। সমুদ্রের এই অবস্থা দেখে অবাক হন। রোদেলাকে জানান। রোদেলা সব শুনে সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া আসবে সমুদ্রের কাছে। তার আগে সমুদ্র সুইসাইড অ্যাটেম্প করে। ওই দিন শায়লা আন্টি না থাকলে আজ নতুন জীবন পেত না সমুদ্র। আন্টি ওই সময় ওর অনেক যত্ন নিয়েছে, একদম নিজের ছেলের মতো। সাইক্রেটিস্টও দেখান। এরপর ওর মা আসার পর সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ইন্টার্ন শেষ করে ও দেশে ফেরে। ইউসাদ ওকে খুব অদ্ভুতভাবে দুর্বল করে রেখেছিল। সমুদ্রকে ছাড়া কিছুই বুঝতো না। সম্পূর্ণ আন্ডার কন্ট্রোলে ছিল সে। নীলা তো এসব শুনে বলেছে, মা মেয়ে জ্ঞানী মানুষদের ফাঁসিয়ে ইচ্ছা করে পাগল বানানোর পায়তারা করে। ওর বাবা মাও একসাথে পিএইচডি করেছিল। ওর মা ঠিকই পরে ডিরেক্ট ডিগ্রি পান, কিন্তু ওর বাবা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। ইসরায়েলিরা নাকি নিজেদের চেয়ে জ্ঞানীদের সহ্য করতে পারে না। সমুদ্রের মনে ভীষণ কু ডাকে। আয়নার সঙ্গে সম্পর্ক ভালো হবে তো? তাদের মধ্যে কি বিচ্ছেদ আসবে কোনোদিন? মনের মধ্যে কুৎসিত এক কোকিল কু ডাকে। কোকিল খুব যত্ন করে কু ডাকছিল, যেন বেদনার ঋতু সন্নিকটে। এজন্য 4 দিনের মাথায় ঘরোয়া প্রোগ্রাম করে আয়নাকে নিজের বাসায় আনে। ঘরোয়া অনুষ্ঠানে অফিসের মানুষজনও ছিল। সমুদ্রের অফিসের পক্ষের মানুষজন আয়নাকে শায়লা সৎ মেয়ে হিসেবেই চেনে। ওই দিন লাল বেনারসি পরে আয়না নিজের শ্বশুরবাড়ি পা রাখে। সমুদ্র কোলে তুলে ওকে নিজের সাজানো ঘরে নিয়ে যায়। আয়নার একটু হলেও ভালো লাগলো। সে বিবাহিত জীবন যেমনভাবে কল্পনা করেছিল, বাস্তবতা তার ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। সমুদ্র খুবই দায়িত্বশীল, যখন যা লাগে সব দেয়। তবে ওর মনে হয় কিসের জন্য একটা কমতি আছে। তাদের সম্পর্কটা ঠিক যেন লবণ পরিমাণ মতো না হওয়া, দেখতে সুস্বাদু তরকারির মতো। তবে সমুদ্র তাকে দারুণ কটা সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। আজ সে শপিং যেতে চাইছিল, কারণ আগামীকাল তার জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন তার, এজন্য টুকটাক কেনাকাটা করতে চায়। বিয়ের আগে জন্মদিনের আগের দিন করে বাবা নিয়ে যেত দোকানে নতুন জামা, জুতা, চুলের ফিতা সব কিনে দিত। তারপর রাতে চাইনিজ খেয়ে বাড়ি আসতো। বার্থডের আগের দিন থেকেই উৎসব ভাব শুরু হতো। সকালে স্কুল থেকে ফিরে নতুন জামা পরে আনন্দ করত। বিকেলের দিকে বাবা কেক নিয়ে আসতো। আয়নার মন বিষিয়ে ওঠে। আজ 3 মাস ধরে বাবার সঙ্গে সে কোনো প্রকার যোগাযোগ রাখছে না। বাবা ফোন করলেও ধরে না, এমনকি বাবার বাড়ি একবারও যায়নি। তবে আলিয়া আসে, দাদার সঙ্গে কথা হয়, তার ঘুম ছুটে যায়। সে বিষণ্ণতা গায়ে সুগন্ধির মতো মেখে বারান্দায় পা রাখে। বারান্দায় তার লাগানো নয়নতারা গাছটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। আয়নার একটা স্মৃতি মনে পড়ল। কয়েক সপ্তাহ আগের কথা। সে বারান্দার জন্য শাহবাগের একটা নার্সারি থেকে এই গাছ এনে লাগিয়েছে, কিন্তু এত যত্ন আত্তি করার পরেও গাছে ফুল ফোটে না। সে সমুদ্রকে জিজ্ঞেস করে, আপনি তো ডাক্তার মানুষ, দেখেন এই গাছটার কি রোগ হলো, ফুল ফোটে না? সমুদ্র গম্ভীর মুখে বলে, তুমি এক কাজ করো, গাছের ডগায় একখানা ভারী চুমু খাও। ব্যাঙ রাজপুত্র যেমন রাজকন্যার চুমু খেয়ে ব্যাঙ থেকে রাজপুত্র হয়ে গেছে, তেমনি দেখো তোমার চুমুক পেয়ে এ গাছে ফুল ফুটলো। আয়না ওই দিন খুব হেসেছিল।
অফিস আওয়ারে বেশ ব্যস্ত সময় পার করছে সমুদ্র। সে অফিসের সব কাজ সামলেও মনে মনে আয়নাকে নিয়ে একদম অস্ট্রেলিয়া সেটেল ডাউন হওয়ার প্ল্যান করছে। ভবিষ্যতে কার্ডিওলজি কার্ডিওলজি এর ওপর হায়ার স্টাডিজ করার পরিকল্পনা আছে তার। নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই টাইম চলছে। ও ভাবছে ও অ্যাপ্লাই করলে ওর হওয়ার চান্স কম। তবু অনলাইনে অ্যাপ্লাই করে ফেলে আজকে। কাউকে বলেনি বিষয়টা, শুধু প্রফেসর অ্যাড্রিক স্যার জানে। সে অ্যাপ্লাই করে ফেলে, অফিসের কাজে মনোযোগ দেয়। তখন সজল ভাই এসে বলে ভাইবা বোর্ডে আসতে। ওর খেয়াল হলো তার পিএ এর পোস্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হবে। টুম্পা আপুর প্রেগনেন্সিও লিভ চলে, এছাড়া তার প্রমোশনও হবে। তাই ভ্যাকেশনিতে লোক নেওয়া। সজল ভাই যাকে সিলেকশন করবে সেই সবচেয়ে যোগ্য। তবুও কেন তাকে ডেকেছে? একে একে 3 জনের ভাইবা শেষ করে চতুর্থ ক্যান্ডিডেট যখন ভেতরে আসে, সমুদ্র চমকে ওঠে। দুবার মেয়েটার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় এবং দুবারই আশ্চর্য হয় সে। ইন্টারভিউর একটা পর্যায়ে এসে জিজ্ঞেস করে, আপনি কি ইহুদি? কর্পোরেটে এটাই প্রশ্ন কেউ করে না। এসব সিভিতে লেখা থাকে। মেয়েটা ভ্যাবাচাকা খেলেও মুখে হাসি বলে, নো স্যার। সমুদ্র ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসে। সে ক্যাবিনে বসে সিগারেট ধরায়, চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে রেস্ট নেয় কিছুক্ষণ। পিওর আজকে ভার্সিটির ওরিয়েন্টেশন। পিউ আর আলিয়া দুজনেই একই ইউনিভার্সিটিতে ভর্তি হলো। আলিয়া এসেছে তার বোনের বাসায় সাজতে। দুজন সেজেগুজে আয়না সহ যাবে ওরিয়েন্টেশনে। আয়না যখন আলিয়াকে মেকআপ করে দিচ্ছিল, আলিয়া ফাঁকে ফাঁকে কথা বলছিল। সে বলে, আপা জন্মদিনের প্ল্যান কি? এখনো কিছু ভাবিনি। বাবা বাসায় আসো প্লিজ। বাবা অনেক করে বলে, আপসেটও হয়। আমরাও মিস করি তোমাকে। আয়না বলে, না, যাব না। এমন সময় পিউ ফোন হাতে করে এনে আয়নার কাছে ধরে বলে, তোমার রাগী বর কল করেছে। তোমাকে কল করে নাকি পাচ্ছে না, এজন্য আমাকে কল দিয়ে বকা দিচ্ছে। কথা শেষে পিউ ঠোঁট উল্টায়। ভাইয়ের ব্যাপারে ভাবিকে অভিযোগ করলো। আয়না কানে ফোন ধরতে সমুদ্র বলে, কই তুমি? ফোন ধরো না কেন? পিউ আর আলিয়াকে সাজিয়ে দিচ্ছিলাম। কি হলো আপনার? আজকে আসতে দেরি হবে। প্রতিদিনই হয়। সমুদ্র নরম গলায় বলে, আজ একটু বেশি দেরি হবে। ও সরি। ইটস ওকে। ওরা 3 জন বেরিয়ে যায়। নবীনবরণ শেষ করে শপিং শেষে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরে। তখন সন্ধ্যা 7টা বাজে। আয়না অপেক্ষায় থাকে সমুদ্রর 10টা বাজে। সবাই খেয়ে নিলেও খায় না, অপেক্ষায় থাকে। 11:30 অবধি জেগে থাকে সে। একটা সময় পর বিছানায় বসা অবস্থাতে ঘুমে ঢলে পড়ে। সমুদ্রের গাড়ি যখন বাসায় ঢোকে তখন 12টা পার। বাসায় ঢুকে ডাইনিং টেবিলের দিকে চোখ যায়। খাবার সাজানো আছে, এমনকি লেবু শরবতও বানানো আছে। সে অল্প একটু তরকারি থেকে চিকেন খেয়ে রুমে আসতে তার মন খারাপ হয়। আয়না বিছানায় বসেই কাত হয়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই ওর অপেক্ষায় ছিল। মেয়েটা সে বারণ করেছে ওর জন্য অপেক্ষা না করতে, কিন্তু শোনে না ও। সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, আয়নাকে নিজের বুকে সঙ্গে জড়িয়ে নেয়। আয়না জানতেও পারে না ওর ব্যস্ত বড়কে কতটা ভালোবাসা নিয়ে আগলে নিল। পরদিন দ্রুত অফিস যেতে হবে জন্য ঘুমিয়ে পড়ে সমুদ্র। কিন্তু নিদ্রার সময় হলে যা হয়, ঠিকঠাক ঘুম পূরণ হয় না। সকাল হতে যথারীতি কাজের জন্য বের হয়ও। কিন্তু আজকে আয়না জাগেনি। ওকে আর জাগায় না সমুদ্র। বেঘরে ঘুমোচ্ছে। আয়না যখন উঠে তখন 9টা বাজে। ঘুম থেকে উঠে রুম সম্পূর্ণ ফাঁকা পেল সে। সমুদ্র এসেছিল রাতে? হ্যাঁ, ওই তো ওনার ভেজা টাওয়াল বেডেই পড়ে আছে। আজ আয়নার জন্মদিন, কিন্তু সমুদ্র তাকে উইশ না করে চলে গেছে অফিস। এমনকি কাল রাতে এসে একবারও কথা বলেনি ওর সাথে। এত ব্যস্ততা কিসের ওনার? জন্মদিনটা তার ভালোই যায়। ফেসবুকে অনেকেই উইশ করে, পিউও উইশ করে। সে বড্ড আগ্রহ নিয়ে রাতের জন্য সমুদ্রের পছন্দের বিরিয়ানি রোস্ট বানায় নিজ হাতে। বিকেল হয়ে আসলে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়। আজকে সমুদ্র একবারও কল দেয়নি ওকে, সেও দিল না। তার বার্থডে, সে কেন মেসেজ দিবে? সন্ধ্যায় অবাকজনক ঘটনা ঘটে। বাবা, দাদি, আলিয়া আসলো, কেক নিয়ে আসলো।
এত এত উদাসীনতার মাঝেও একটু হলেও তার ভালো লাগলো। কিন্তু সমুদ্রের আসার নামগন্ধ নেই। ফোনও তুলে নাও, কেক কেটে ফেলা হলো, খাওয়া আড্ডা হলো। আয়না সমুদ্রের অপেক্ষা একটু পর জানালার দিকে তাকিয়ে দেখে গাড়ি আসছে কিনা, কিন্তু সমুদ্র আসে না।